বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১৪তম পর্ব। পটসডাম সম্মেলন বিধ্বস্ত জার্মানিকে ঘিরেই আবর্তিত হল স্নায়ুযুদ্ধের প্রথম অঙ্ক। জার্মানি পরাজিত, হিটলার আত্মসমর্পণ করেছেন। এখন কথা হলো জার্মানির ভবিষ্যৎ কি? যদিও ইয়াল্টা সম্মেলনে জার্মানিকে ৪ ভাগ করার কথা বলা হয়েছিল এবং সে অনুযায়ী ৪ ভাগই আছে। মোট ভূমির ২৮% দখল করে পূর্ব জার্মানিতে ঘাঁটি গেড়েছে রাশিয়া। পশ্চিম প্রান্তে জার্মানির দখল করেছে ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকা। এই জার্মানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য পটসডামে আবারও ৩ জাতির শীর্ষ নেতৃত্ব সম্মেলনে বসবেন। জার্মানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবার। ১৭ জুলাই ১৯৪৫ থেকে ২ আগস্ট ১৯৪৫ বার্লিন থেকে অল্প দূরত্বের পটসডাম নগরীতে রাশিয়ার একনায়ক স্টেলিন, আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাশরিফ আনয়ন করলেন। অল্প কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট মারা যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান ক্ষমতায় বসেন। জুলাই মাসের ১৫ তারিখ ট্রুম্যান বার্লিন নগরীতে পা রাখলেন। চলে আসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলও। কিন্তু এখনও দেখা নেই রাশিয়ার একনায়ক স্টেলিনের। জানা গেল স্টেলিন বিমানে আসবেন না, তিনি আসবেন ট্রেনে। অতিথিদের অপেক্ষা করিয়ে রাখা ছিল স্টেলিনের চিরাচরিত অভ্যাস। স্টেলিনের মনে কি অহংকার ঢুকে পড়েছিল? অবশ্যই। হিটলারের বিরুদ্ধে তিনি লড়েছেন প্রায় একা। ব্রিটেন, আমেরিকা হিটলারের বিরুদ্ধে সৈন্য নামিয়েছে পরে। পূর্ব ইউরোপের সব দেশ দখল করে তিনি জার্মানির মাটিতে পা রাখছেন বীরদর্পে। বার্লিন নগরীর রেল স্টেশন রাশিয়ান সৈন্যদের দখলে। মস্কো থেকে সরাসরি তিনি চলে আসবেন বার্লিনে। প্রতি কিলোমিটারে প্রায় ১২ থেকে ১৪ জন প্রহরাই ছিল স্টেলিনের নিরাপত্তার জন্য। মোট ১৫,০০০ সেনা সদস্য দায়িত্বরত ছিল স্টেলিনের আগমন উপলক্ষে। সে এক এরাহি কারবার বটে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফরাসি সেনাপতি চার্লস দ্য গলকে সম্মেলনে আমন্ত্রণই জানানো হয়নি। এটা দৃষ্টিকটু লেগেছিল এজন্য যে দ্য গল ছিলেন মিত্রবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সম্মেলনের ফলাফল। সম্মেলনের প্রথম দিনই আমেরিকা আণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়। নিউ মেক্সিকোর মরুভূমিতে পরীক্ষা চালিয়ে বোমার ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে নিশ্চিত রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে গবেষক দল। ট্রুম্যান নিজ থেকে সে কথা স্টেলিনকে জানান, কিন্তু স্টেলিনও দমবার পাত্র নন। কারণ আমেরিকার পারমাণবিক প্রকল্পের কথা গোয়েন্দা মারফত স্টেলিন আগেই জানতে পেরেছিলেন। শুধু তাই নয়, রাশিয়া এরকম পারমাণবিক বোমা বানানোর গবেষণায় লিপ্ত ছিল। সুতরাং এরকম বোমা যে অচিরেই রাশিয়ার হাতে চলে আসবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন স্টেলিন। তাই ট্রুম্যানকে পাত্তা দেননি স্টেলিন। জার্মানির কাছ থেকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায় করতে চান স্টেলিন। এতে আপত্তি জানায় আমেরিকা। আমেরিকার বক্তব্য ছিল, প্রথম বিশ্বযুদ্ধে এরকম ক্ষতিপূরণ আদায় করার চুক্তি করার কারণেই হিটলারের উত্থান হয়েছিল। ক্ষতিপূরণের টাকা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই পরাশক্তি। যদিও কয়েক বছর পর আমেরিকা ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। রাশিয়া প্রথমে গাইগুই করলেও পরে আর শব্দ করেনি। জাপানের প্রতি ট্রুম্যানের চরমপত্র। জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য আমেরিকার প্রতি ঘৃণা কাজ করে অনেকের। কিন্তু জানো কি, এ বোমা নিক্ষেপের জন্য জাপানও কম দায়ী নয়। জাপানকে পটসডাম সম্মেলনে বার্তা দেওয়া হয়, অতি তাড়াতাড়ি জাপান যেন আত্মসমর্পণ করে, তা না হলে জাপানকে চরম ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু কিসের কি, বেকুবের মতো যুদ্ধ চালিয়ে যেতে লাগলো জাপানিরা। উপায়ান্তর না দেখে আমেরিকা ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরীতে আণবিক বোমা নিক্ষেপ করে। ৩ দিন পরে নাগাসাকি শহরে আরেকটি বোমা নিক্ষেপ করে আমেরিকা। আত্মগর্বে বলীয়ান জাপান বুঝতে পারল, এখনও যদি আমরা আত্মসমর্পণ না করি তাহলে বিশ্বে জাতি হিসেবে জাপানের কোনো অস্তিত্বই থাকবে না। অবশেষে ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। পর্ব ৬১। যুদ্ধ পরবর্তী অচেনা ইউরোপ। ক্ষুধার জ্বালায় কাতর
অগণিত অনাহারী আদম সন্তান। আমরা যারা এ উপমহাদেশের বাসিন্দা তাদের কাছে দুর্ভিক্ষ মানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী সেই সব চিত্তকর্ম, যেখানে দেখা যাচ্ছে মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে কাক। বাংলায় পঞ্চাশের মনতন্তর নামে একটি কথা আছে। পঞ্চাশের মনতন্তর বলতে বোঝায় বাংলা ১৩৫০ সাল, ইংরেজি ১৯৪২ থেকে ৪৩ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন এ উপমহাদেশে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল। সে সময় ক্ষুধার জ্বালায় লাখো লাখো লোক অনাহারে মারা যায়। পঞ্চাশের মনতন্তর এতই হৃদয় বিদারক ছিল যে তার বর্ণনা দিলে এখনো যে কারো চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে মুহূর্তেই। যাক, সে কথা, সে আলোচনা অন্যত্র হবে। কিন্তু প্রাচুর্যময় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে খাদ্যের অভাবে মানুষ মারা গিয়েছিল, তা পঞ্চাশের মনতত্ত্বর থেকে কোনো অংশে কম নয়। যা হোক, এরকম দুর্ভিক্ষ পীড়িত ইউরোপের লোকজন বাঁচার আশা একরকম ছেড়ে দিল। জারিফ বলল, কমিউনিজমটা ইউরোপে টিকল না কেন জানো? এসব অসহায় বুখা নাঙ্গা মানুষদের নিয়েও রাজনীতি করেছিল রাশিয়ানরা। স্টেলিন ভেবেছিলেন মানুষ যত গরিব থাকবে, না খেয়ে থাকবে, ততই নাকি ওনার সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়বে চতুর্দিকে। তাই পশ্চিম ইউরোপের মানুষ যখন না খেয়ে মরেছিল, পিশাচের মতো হাসছিল স্টেলিন। মনে মনে স্টেলিন বলেছিলেন, পুঁজিবাদের মজা বুঝো এবার তোমরা। ট্রুম্যানের পলিসি অফ কন্টেইনমেন্ট। তৎকালীন সোভিয়েত রাশিয়া দেশটা এমনিতেই ছিল অনেক বড় দেশ। তার উপর পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড ইত্যাদি দেশ দখল করে বসে আছে রাশিয়া। আমেরিকার নীতি নির্ধারকদের মাথায় হাত। না জানি রাশিয়া আর কোন দেশে তার সমাজতন্ত্র কায়েম করে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান যখন রাশিয়াকে নিয়ে এসব দুশ্চিন্তার কথা সারাক্ষণ চিন্তা করতে লাগলেন, তখনই পূর্ব ইউরোপের দেশ গ্রিস ও কামাল আতাতুর্কের দেশ তুরস্ককে নিয়ে নতুন বিপদ দেখা দিল। গ্রিস ও তুরস্ক দুটো দেশই ছিল পূর্ব ইউরোপ সংলগ্ন। পূর্ব ইউরোপ ইতিমধ্যেই সমাজতন্ত্রের ছায়াতলে চলে এসেছে। গ্রিস ও তুরস্ককে নিয়ে চিন্তিত হয়ে পড়ল ব্রিটেন। এবার বুঝি স্টেলিনের অশুভ তৎপরতায় বলি হয় এই দুই দেশ। আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেনের দাপট ফুরিয়েছে, নিজের নাই অর্থনৈতিক শক্তি। উদ্বিগ্ন ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছে জরুরি তারবার্তা পাঠালো যেন গ্রিস ও তুরস্ককে সমাজতন্ত্রের কবলে পড়ার হাত থেকে রক্ষা করা হয়। নড়ে চড়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ইতিহাসে যেটা ট্রুম্যান ডক্ট্রিন নামে পরিচিত। গ্রিসের কমিউনিস্টরা বিপুল শক্তি সঞ্চয় করে রাজকীয় বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখলে দ্বারপ্রান্তে চলে গিয়েছিল, আর তুরস্কের কাছ থেকে দারদানাস প্রণালীর নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছিল সোভিয়েত ইউনিয়ন। 12 মার্চ 1947। বিংশ শতাব্দীর ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। গ্রিস ও তুরস্কের জন্য $400 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে সমাজতন্ত্রকে প্রতিহত করা, যাতে গ্রিস ও তুরস্ক আমেরিকার মিত্র হয়ে থাকে। ট্রুম্যান ডক্ট্রিনের মূল কথা ছিল আ প্রমিস দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস উড ডু হোয়াটএভার ওয়াজ নেসেসারি both economically and militarily to contain the spread of communism around the world. এর মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিস্তার ঠেকানোর জন্য অর্থনৈতিক ও সামরিকভাবে যা যা করা দরকার সবকিছু করবে। ট্রুম্যান ডক্ট্রিনের বদৌলতে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভুত্ব করার জন্য এক মোক্ষম চাল ফেলে। সোভিয়েত রাশিয়া পড়ে থাকলো তার নীতি আর আদর্শের গাল বরা বুলি নিয়ে। মানুষের জীবন মান উন্নয়নের কোনো চেষ্টাই করেনি তারা। ট্রুম্যান ডক্ট্রিনের হাত ধরাধরি করে চলে আরেকটা থিওরি, সেটা হচ্ছে ডমিনো থিওরি। ডমিনো থিওরির মূল কথা ছিল, ইফ অন কান্ট্রি in our region came under the influence of communism, the surrounding countries would follow, falling like dominoes. যদি একটা অঞ্চলের কোনো দেশ সমাজতন্ত্রের প্রভাবের আওতায় চলে আসে, তাহলে তার চারপাশের দেশগুলোতেও সে হাওয়া ছড়িয়ে পড়তে পারে।
ডমিনো থিওরিকে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক 1950 সাল থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত মনে প্রাণে লালন পালন করেছে। শুধুমাত্র ঠেকিয়ে দেওয়ার নাম করে আমেরিকানরা দেশে দেশে কুখ্যাত সামরিক শাসকদেরকে সমর্থন দিয়েছে, আগ্রাসন চালিয়েছে এবং শাসক পরিবর্তন করিয়েছে। ট্রুম্যান ডক্ট্রিন ডমিনো থিওরির সাথে আরেকটা জাদুকরী নীতি ছিল আমেরিকার, যে নীতির বদৌলতে আমেরিকা পশ্চিম ইউরোপকে অর্থনৈতিকভাবে বলীয়ান করে তোলে। সোভিয়েত রাশিয়া শুধু চেয়ে চেয়ে দেখেছে, কিন্তু এ পরিকল্পনার সাথে থাকতে পারেনি। আর শুরু হয়ে গেল স্নায়ুযুদ্ধ। 1950 সাল থেকে শুরু হয়ে 1990 সাল পর্যন্ত সময়টুকুতে পুরো পৃথিবী বিভক্ত ছিল দুই শিবিরে বিভক্ত। জেনে রাখা ভালো, আমেরিকান সিনেটর বার্নার্ড বারুচ সর্বপ্রথম 1947 সালের 16 এপ্রিল স্নায়ুযুদ্ধের কথা প্রথম ঘোষণা করেন। তারপর আমেরিকান কলামিস্ট ওয়াল্টার লিপম্যান স্নায়ুযুদ্ধের উপর প্রথম আর্টিকেল লিখেন। মার্শাল প্ল্যান, লাগে টাকা, দেবে গৌরী সেন। 13 বিলিয়ন ডলার, 5 জুন 1948। দিন, তারিখ আর টাকার পরিমাণটা মনে রাখা দরকার খুব ভালো করে। বিংশ শতাব্দীর ইতিহাসে আরেকটা বাঁক বদলের ঘটনা জারিফ আলোচনা করল। ইউরোপীয় জাতিগুলো সারা জীবনও আমেরিকার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। অর্থনৈতিকভাবে হয়তো আমেরিকার ঋণ ইউরোপীয় জাতিগুলো অনেক আগেই শোধ করে ফেলেছে, কিন্তু মানসিকভাবে আমেরিকা তাদেরকে যে শান্তিটুকু দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তা পরিবারের মধ্যে হয়তো সম্ভব, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তা কোনো মতেই সম্ভব নয়। সেই অচিন্তনীয় মহানুভব কাজ করেছে আমেরিকা ইউরোপের জন্য। মামুন বলল, বলো কি, আমেরিকা এত মহান কাজ করেছে অথচ আমি কোনো বইতে আজ পর্যন্ত পড়িনি। তোমার কাছে তো সব নতুন ইতিহাস শুনব মনে হচ্ছে। জারিফ বলল, হয়তো তুমি বাংলা বইয়ে আমেরিকার এসব মহৎ কাজগুলোর বিবরণ পাবে না, কিন্তু আমি প্রচুর ইংরেজি বই পড়েছি। সেখানে আমেরিকানদের এসব কাজের কথা কৃতজ্ঞতা ভরে স্বীকার করে নিয়েছে ইতিহাসবিদেরা। চলো আজকে সেসব কাহিনীর কথা শুনি। আগেই বলেছিলাম, ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিকে নিয়ে মজা করছিল রাশিয়া, তাদের পাশে দাঁড়ায়নি। অবশ্য রাশিয়ার সামর্থ্য খুব বেশি ছিল না, কিন্তু আসল কাজটা করল আমেরিকা। জর্জ সি মার্শাল ছিলেন একজন ডাক সাইটে সামরিক অফিসার, কিন্তু 1947 সালে তিনি মার্কিন পররাষ্ট্র সচিব। 1947 সালের 5 জুন তারিখে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আমেরিকা যদি প্রকৃত অর্থেই বিশ্ব রাজনীতির মোড়ল হতে চায়, তাহলে বোখা নাঙ্গা অসহায় ইউরোপকে আবার জাগিয়ে তুলতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে অর্থ সাহায্য দিয়ে। ঐশ্বর্যশালী ইউরোপকে কোনোদিন রাশিয়া এসব গালবরা বুলি দিয়ে তাদের দলে নিতে পারবে না। তাছাড়া আমেরিকা যে অর্থবিত্ত গড়ে তুলেছে, তার কোম্পানিগুলোর জন্য বিরাট বাজার দরকার। ইউরোপের মার্কেটে একচ্ছত্র রাজত্ব করতে পারবে আমেরিকান কোম্পানিগুলো। যেই কথা সেই কাজ। ইউরোপ পুনর্গঠনের কাজ শুরু হলো পুরোদমে। 1948 সালের জুন মাসের 5 তারিখে মার্শাল প্ল্যান পাশ হলো। 1948 থেকে 1951 সালের মধ্যে এই বিপুল পরিমাণ 13 বিলিয়ন ডলার ইউরোপের 16টি দেশকে দিয়ে দিল আমেরিকা। দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ব্রিটেন এবং পশ্চিম জার্মানি। রাশিয়াকেও এই মার্শাল প্ল্যানের আওতায় এনে সাহায্য দিতে চেয়েছিল আমেরিকা। সঙ্গত কারণে রাশিয়া তার চিরশত্রু আমেরিকার এই আহ্বানে সাড়া দেয়নি। মামুন বলল, খুব ভালো লাগলো এই তথ্যটা জেনে। আসলে আমেরিকানদের এই কাজটা অত্যন্ত প্রশংসনীয়। জার্মানির ভবিষ্যৎ নিয়ে মহাচিন্তায় মিত্রশক্তি। 1945 সালের জুলাই মাসের পটসডাম সম্মেলনে রাশিয়াকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, মিত্রবাহিনীর দখলে থাকা পশ্চিম জার্মানি থেকে কিছু ক্ষতিপূরণ তারা পাবে। কিন্তু 1946 সালের মে মাসে আমেরিকার সামরিক গভর্নর ডি ক্লে
রাশিয়াকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ ছাড় দিতে অস্বীকার করেন। ব্রিটেনও আমেরিকার পথ অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। রাশিয়ার তো মাথা খারাপ, কারণ রাশিয়া জার্মানি থেকে ক্ষতিপূরণ নিতে চায় তার দেশ পুনর্গঠনের জন্য। কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন মিত্র শক্তি বলল, জার্মানরা এমনিতেই খেতে পায় না, তারা ক্ষতিপূরণের অর্থ কোত্থেকে দিবে? জার্মানির ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দফায় দফায় চলল বৈঠক, কিন্তু কোনো সুরাহা হয়নি। রাশিয়ার একনায়ক স্টেলিন চেয়েছিলেন জার্মানির পুরোটাই যাতে রাশিয়ার প্রভাবে থাকে, কারণ তার গুরু লেনিন বলে গিয়েছিলেন জার্মানির হওয়া উচিত সমাজতন্ত্রের উর্বর ভূমি। কিন্তু দুঃখের বিষয় হলো 1924 সালে লেনিনের মৃত্যুর পর জার্মানি হয়ে গেল উগ্র কমিউনিস্ট বিরোধী রাষ্ট্র। হিটলার দুই চোখে দেখতে পারতেন না কমিউনিস্টদের। এখন যেহেতু হিটলারের পতন হয়েছে, পুরো জার্মানিতে সমাজতন্ত্র ছড়িয়ে দেওয়ার এই তো সময়। কিন্তু মিত্র শক্তির কাছে রাশিয়ার এই ইচ্ছা ছিল মামা বাড়ির আবদারের মতো। রাশিয়ানরা দখল করেছিল জার্মানির 28%, বাকি 72%-এর হর্তাকর্তা তখনও ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী। জার্মানিতে নিজ নিজ প্রভাব বাড়ানোর লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ বলেছিলেন, হোয়াট হ্যাপেন্স টু বার্লিন হ্যাপেন্স টু জার্মানি, হোয়াট হ্যাপেন্স টু জার্মানি হ্যাপেন্স টু ইউরোপ। কিন্তু ফ্রান্স নাখোশ। ফ্রান্স আমেরিকাকে বুদ্ধি দিল, কি লাভ জার্মানদের মতো দুষ্ট জাতের লোকদেরকে এত খাতির করার? জার্মান দেশটাকে টুকরো টুকরো করে ফেলা হোক, জার্মান জাতির অস্তিত্ব মুছে দেওয়া হোক বিশ্বের মানচিত্র থেকে। আসলে জার্মানরাই মূলত দুইটি বিশ্বযুদ্ধের জন্য দায়ী। ফ্রান্সের কোমর ভেঙে গেছে এই দুটি বিশ্বযুদ্ধের কারণে, তাই জার্মানদের প্রতি তুলনারহিত রাগ আছে জার্মানদের। বুদ্ধিমানের মতো কাজ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেবিন। তিনি বললেন, ইউরোপের কেন্দ্রস্থলে থেকে জার্মানিকে বস্তি করে রাখা চলবে না, জার্মানিকে সুযোগ দিতে হবে তারা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে। ইউরোপ পুনর্গঠন প্রক্রিয়ায় জার্মানিকে সব দিক দিয়ে সাহায্য করতে হবে আমাদের, আর জার্মানির উচিত হবে এই সাহায্যকে কাজে লাগিয়ে নিজের অর্থনীতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া। তাই জার্মানিও আসলো মার্শাল প্ল্যানের আওতায়। 1947 থেকে 1951 সালের মধ্যে মার্শাল প্ল্যানের সহযোগিতার আওতায় থাকা দেশগুলির উৎপাদনশীলতা 55% পর্যন্ত বেড়েছিল। জার্মানরা বরং 10 বছরের মধ্যে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। ইউরোপ তথা বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউসে পরিণত হয় জার্মানি। মার্শাল প্ল্যানের বিরুদ্ধেও ছিল কেউ কেউ। ইউরোপের মুক্ত গণমাধ্যমে কেউ কেউ মার্শাল প্ল্যানের বিরুদ্ধে সমালোচনা করে আসছিল। তাদের মতে, ইউরোপের মতো অভিজাত একটি সমাজে নব্য ধনী আমেরিকা যেভাবে টাকা দিয়ে সাহায্য করছে তা অনেকটা ভিক্ষার শামিল। ইউরোপের লোকজন এই সাহায্যের কারণে আমেরিকার সেবাদাসে পরিণত হবে। বলাই বাহুল্য, প্রয়োজনের তাগিদের সুবাদে এরকম আতেলবাজি আলাপ পাত্তাই পায়নি। নেটো প্রতিষ্ঠার মূল কাহিনী। আজকের আলোচনার শুরুতেই একটা জিনিস জানিয়ে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার অবদান যে কতখানি তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই এই কথা শুনে তেড়ে ফুরে আসবেন, আমেরিকানরা শান্তি দিয়েছে বিশ্বকে, এমন কথা তো শুনিনি, কি বলছেন এসব? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমেরিকানরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপের হাল না ধরত, তাহলে পুরো পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে পড়ত। এ কথা সবাই জানে যে হিটলারকে ঠেকাতে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা তার বিপরীত মতাদর্শের অধিকারী সমাজতান্ত্রিক রাশিয়াকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। 1945 সালের মে মাসের মধ্যে যখন ইউরোপে যুদ্ধ শেষ হয়েছিল, তার আগেই বেশ কয়েকটি সম্মেলন করেছিল আমেরিকা ও রাশিয়া। সেসব সম্মেলনে এ কথা বলা হয়েছিল যে নাৎসিদের কবল থেকে ইউরোপকে মুক্ত হবার পরে সবকটি দেশকে স্বাধীন করে দিতে হবে। আমেরিকার নেতৃত্বে মিত্র শক্তির দখলে আসে সমগ্র পশ্চিম ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। কথা মতো আমেরিকা ও তার পুঁজিবাদী দেশের মিত্ররা ছোট বড় প্রত্যেকটি দেশকে স্বাধীনতা দিয়ে দেয়।
কিন্তু বেঁকে বসলেন সমাজতান্ত্রিক দেশ রাশিয়ার একনায়ক জোসেফ স্ট্যালিন। এ কথা সবাই জানে যে রাশিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ৫ কোটি লোক নিহত হয় তার মধ্যে অন্তত ৩ কোটি রাশিয়ান। হিটলারের অদম্য জার্মান বাহিনীকে রুখতে রাশিয়ানরা যে ত্যাগ দিয়েছে মানব ইতিহাসে তা নজিরবিহীন। জার্মানিকে দাবরানি দিয়ে রাশিয়ানরা জার্মানদের কবল থেকে দখল করে সমগ্র পূর্ব ইউরোপ। রাশিয়ানদের দখলে চলে যায় বাল্টিক রাষ্ট্র, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া থেকে শুরু করে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি ও বুলগেরিয়া। আজকের স্বাধীন রাষ্ট্র ইউক্রেন ও বেলারুশ তো রয়েছেই। সোজা কথা হচ্ছে সমগ্র পূর্ব ইউরোপে রাশিয়ান সেনারা বিদ্যমান। হিটলার মুসোলিনিকে সঙ্গে নিয়ে তার তাবেদার সরকার গড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। ঘটনা হলো আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী তাদের দখলীকৃত দেশগুলো স্বাধীনতা দিয়ে দিলেও রাশিয়ানরা তাদের দখলীকৃত দেশগুলো ছাড়তে রাজি নয়। এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত স্নায়ুযুদ্ধ জোরদার হয় এবং ন্যাটো প্রতিষ্ঠার প্রেক্ষাপট শুরু হয়। শুধু তাই নয়, জার্মানির বার্লিন নগরীর পূর্ব প্রান্ত রাশিয়ার দখলে ছিল। পূর্ব জার্মানিকে কেন্দ্র করে রাশিয়ানরা তাদের উপস্থিতি মজবুত করে। পশ্চিম জার্মানিতে ছিল আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী। তছনছ হলো জার্মানি, দুর্বল হলো ব্রিটেন, ফ্রান্স। উত্থান ঘটল নব্য পরাশক্তি রাশিয়ার। রাশিয়া যে এমন কিছু করতে পারে সে ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন ব্রিটেনের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ৫ মে ১৯৪৬ সাল। ১৯৪৫ সালের জুলাই মাসের সাধারণ নির্বাচনে হেরে উইনস্টন চার্চিল ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন। অনেকটা নিভৃতেই সময় কাটাচ্ছিলেন তিনি। চার্চিলের সহযোদ্ধা আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ১৯৪৫ সালের এপ্রিলের ১২ তারিখ মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষ হওয়ার আগেই মিত্র শক্তির দুই কাণ্ডারি দৃশ্যপটে নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ক্লিমেন্ট অ্যাটলি আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হ্যারি এস ট্রুমান। একজন অভিজ্ঞ ও জানু রাজনীতিবিদ হিসেবে চার্চিল সব মহলেই সম্মান পেতেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান চার্চিলকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন ট্রুমান। ট্রুমান চার্চিলকে আমন্ত্রণ জানান সে রাজ্যের ওয়েস্টমিনিস্টার কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নিমন্ত্রণ পত্রে ট্রুমান লিখেন, "দিস ইজ আ ওয়ান্ডারফুল স্কুল ইন মাই হোম স্টেট। ইফ ইউ কাম, আই উইল ইন্ট্রোডিউস ইউ। হোপ ইউ ক্যান ডু ইট।" চার্চিল আমন্ত্রণ রক্ষা করলেন। ১৯৪৬ সালের ৫ মে তারিখে চার্চিল জন্ম দিলেন আরও এক ঐতিহাসিক ভাষণের। ঐতিহাসিক বললেও কম বলা হবে। চার্চিলের সেই ভাষণ স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে বিখ্যাত হয়ে আছে। ইতিহাসে সে ভাষণ আয়রন সার্টেন নামেও পরিচিত। সে ভাষণে চার্চিল সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। চার্চিল বলেছিলেন, এক লৌহ যৌবনিকা গ্রাস করতে শুরু করেছে পুরো ইউরোপ জুড়ে। চার্চিলের পাশে উপস্থিত আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুমান স্বয়ং। চলো এবার সেই বক্তৃতাটা শুনে নেই। বাল্টিক সাগরের স্ট্রেটিন থেকে শুরু করে আড্রিয়াটিকের ট্রিয়েস্টি পর্যন্ত মহাদেশ জুড়ে এক লৌহ পর্দার আবির্ভাব ঘটেছে। মধ্য ও পূর্ব ইউরোপের প্রাচীন দেশগুলোর রাজধানীসমূহ এই প্রভাব বলয়ের মধ্যেই পড়েছে। ওয়ারশ, বার্লিন, প্রাগ, ভিয়েনা, বুদাপেস্ট, বেলগ্রেড, বুখারেস্ট এবং সোফিয়া এসব বিখ্যাত শহরগুলো এবং তার জনগণ সোভিয়েত বলয়ের মধ্যে পড়েছে এবং তারা কোনো না কোনোভাবে কেবল সোভিয়েত দ্বারা প্রভাবিতই নয়, বরং মস্কোর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের শিকার। দিন যত যাচ্ছিল চার্চিলের কথাগুলো ততই সত্যি হচ্ছিল। সমগ্র পূর্ব ইউরোপ জুড়ে রাশিয়া দখলদারিত্ব বজায় রেখেই চলেছে। এসব দেশে রাশিয়া কর্তৃক নিয়োজিত তাবেদার কমিউনিস্টরা রাষ্ট্র ক্ষমতায় বসে পড়েছে। পশ্চিম ইউরোপের লোকজন দেখল রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি তাদের নেই। সম্মিলিতভাবে কিছু একটা করা দরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বেবিন প্রথমে এ ব্যাপারে মুখ খুলেন। তিনি বলেন, "দ্য ওয়েস্টার্ন পাওয়ার
have to organize themselves to defend against Joseph Stalin's expansionist ambitions and Soviet military power। 17 মার্চ 1948 দুর্বল ও ক্ষয়িষ্ণু দুই ঐতিহ্যবাহী সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন ও ফ্রান্স তিনটি ছোট রাষ্ট্র যেমন বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি চুক্তি করে। এই ব্রাসেলস চুক্তি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল ভিত্তি। যদিও চুক্তি স্বাক্ষরটা ঘটেছিল রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার ভয়কে কেন্দ্র করে, কিন্তু এই চুক্তি পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ঐক্যের জন্ম দেয়। পশ্চিম ইউরোপ চিন্তা করতে শুরু করে তারা একসাথে না থাকলে রাশিয়া তাদেরকে বিন্দুমাত্র পরোয়া করবে না, পুরো ইউরোপে যা খুশি তা করে বেড়াবে। জার্মানি 4 ভাগে বিভক্ত ছিল তখন। পূর্ব জার্মানি ছিল সোভিয়েতের দখলে, আর পশ্চিম জার্মানির মালিকানা ছিল ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার। পশ্চিম জার্মানিতে আমেরিকার সাহায্য পেয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল, কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। পশ্চিম জার্মানির কর্মমুখর পরিবেশে পূর্ব জার্মানি থেকে দলে দলে লোকজন আসতে শুরু করলো। রাশিয়ানরা দেখল পশ্চিম জার্মানির মুখী এই জনস্রোত সামলানো দরকার। বার্লিন নগরীর পশ্চিম প্রান্তকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে করে পূর্ব জার্মানির লোকজন না আসতে পারে। অবরুদ্ধ বার্লিন থেকে মুক্ত বার্লিন, রাশিয়ার পরাজয়। এবার পশ্চিম জার্মানিকে বাতে মারার সিদ্ধান্ত নিলেন স্টেলিন। বার্লিন নগরীকে চারদিক দিয়ে অবরুদ্ধ করে দিলেন। ট্রেন, বাস, নৌপথ সব দিক দিয়ে অবরুদ্ধ করলেন বার্লিনের 15 লক্ষ বাসিন্দাকে। 1948 সালের 24 জুন থেকে এই অবরোধ শুরু। স্নায়ুযুদ্ধের প্রথম সংঘাত বলা চলে একে। স্টেলিন পশ্চিম জার্মানিকে দেখিয়ে দিতে চাইলেন, তোমরা আমেরিকার টাকায় মুদ্রানীতি ঘোষণা করে পূর্ব জার্মানির লোকজনকে প্রলুব্ধ করতে চাইছ, এবার না খেয়ে মরতে থাকো তোমাদের মুদ্রানীতি নিয়ে। কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন মিত্র বাহিনী শুরু করলো এক পাগলা খেলা। রাশিয়া সব পথ বন্ধ করে বার্লিনে ঢোকার জন্য, কিন্তু আকাশপথ তো আর বন্ধ করেনি। শুরু হয়ে গেল মানব ইতিহাসের এক অন্যরকম বাক সৃষ্টিকারী ঘটনা। প্রতিদিন 1500 বিমানের ফ্লাইট বার্লিনে ঢুকতে লাগলো খাবার নিয়ে। 25 লক্ষ জনগোষ্ঠীকে বিমান দিয়ে প্রতিদিন খাবারের যোগান দেওয়া চারটিখানি কথা নয়। সে অসাধ্য কাজটাই করেছিল আমেরিকা। কয়েক মাস যেতেই রাশিয়া বুঝতে পারল এই অবরোধ একেবারে নিরর্থক, উল্টো পূর্ব জার্মানির ক্ষতি হচ্ছে। শেষমেশ 1949 সালের 12 মে তারিখে রাশিয়ানরা বার্লিন নগরী অবরোধ প্রত্যাহার করে। গড়ে উঠল 2 দেশ, পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি। কিন্তু আসল সমস্যাটা তখনও জার্মানিকে ঘিরে। জার্মানিকে দখল করে রেখেছে 4টি দেশ। পূর্ব জার্মানি পুরোটাই রাশিয়ার দখলে, যার পরিমাণ 28 ভাগ। পশ্চিম ইউরোপে অবস্থিত ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা। আসলে যে পাপ করেছে জার্মানি, তাতে 100 টুকরো হয়নি, সেটাই তার ভাগ্য। স্টেলিনের গুরু লেনিন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জার্মানিতে যাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ভাগ্য নির্ধারণ নিয়ে যখন একের পর এক ব্যর্থ বৈঠক হচ্ছে, তখন স্টেলিন জার্মানির প্রশ্নে কোনো আপোষে যেতে চাননি। দখলীকৃত জার্মান ভূমি থেকে তিনি পিছু হটতে নারাজ। আমেরিকা যখন দেখল রাশিয়া কিছুতেই পূর্ব জার্মানির দখল ছাড়বে না, তখনই রাশিয়াকে বাদ দিয়ে 1948 সালে লন্ডন সম্মেলন ডাকা হলো। পশ্চিম জার্মানিকে আলাদাভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেই রাশিয়াকে মোকাবেলা করার ফন্দি আঁটল আমেরিকা। পশ্চিম জার্মানির রাজধানী বার্লিন, পূর্ব জার্মানির রাজধানী বন। বিভক্ত বার্লিন নগরী, কিন্তু আমেরিকানরা খেলল এক সুচতুর অর্থনৈতিক খেলা। পশ্চিম জার্মানিতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে নতুন মুদ্রানীতি ঘোষণা করল। অর্থনৈতিক জোয়ার শুরু হলো পশ্চিম জার্মানিতে। রাশিয়ার নেতৃত্বাধীন পূর্ব জার্মানিতেও নতুন মুদ্রা ঢুকতে লাগলো অবাধে। স্টেলিন কিংকর্তব্য বিমূঢ়। কি করবেন তিনি আমেরিকার টাকা পয়সার দাপটের সামনে? তিনি করলেন এক পাগলামি, কিন্তু শেষ পর্যন্ত লাভবান হয় আমেরিকাই। 1949 সালের 23 মে পশ্চিম জার্মানি প্রতিষ্ঠিত হয়।
কনরাড আদেনুয়ার পশ্চিম জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। কয়েক মাস পর সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে পূর্ব জার্মানিও প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 7 অক্টোবর পশ্চিম জার্মানির পাশাপাশি পূর্ব জার্মানির জন্ম হয়। পশ্চিম জার্মানি পুঁজিবাদের আজ্ঞাবহ আর পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক রাশিয়ার অধীনে, এবং নেটোর জন্ম। বার্লিন নগরীর অবরোধের সময়ই আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী বুঝতে পেরেছিল যে এই রাশিয়া তাদেরকে আগামী দিনগুলোতে ভোগাবে। যেহেতু ইউরোপ দুর্বল, তাই আমেরিকার কাঁধে বন্দুক রেখেই করতে হবে পাখির শিকার। আর আমেরিকাও ভাবল, একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধশালী পশ্চিম ইউরোপই পারে রাশিয়াকে ঠেকাতে। যদিও আমেরিকার প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়কগণ বহু বছর আগে সতর্ক করেছিলেন আমেরিকা যেন কোনোদিনই ইউরোপের সাথে কোনো ধরনের বন্ধুত্বে না জড়ায়। কিন্তু প্রেসিডেন্ট ট্রুমান অনর শুধু বার্লিনবাসীর পাশেই নয়, আমেরিকা দেখিয়ে দিতে চাইল যে পুরো পশ্চিম ইউরোপের পাশেই সে আছে। এমন একটি সামরিক জোট করতে হবে যাতে রাশিয়ার কখনো পশ্চিম ইউরোপের কোনো দেশে আক্রমণ চালানোর সাহস না হয়। 4 এপ্রিল 1949 মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 12টি দেশের অংশগ্রহণে একটি সামরিক চুক্তি হয়, যার নাম নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, নেটো। আটলান্টিক মহাসাগরের দুই পারের 12টি দেশ, পশ্চিম পার থেকে শুধু আমেরিকা ও কানাডা। ইউরোপের ঐতিহ্যবাহী দুই দেশ ব্রিটেন, ফ্রান্স তো রয়েছেই, আরও আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোও। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নিরপেক্ষ হিসেবে পরিচিত, কিন্তু হিটলার যে তাণ্ডব দেখিয়েছে এসব দেশগুলোতে, তাই তাদের নিরপেক্ষ থাকার স্বাদ চিরতরে মিটে গেছে। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল থেকে যোগ দিল নরওয়ে, ডেনমার্ক ও আইসল্যান্ড। উপরের 7টি দেশ বাদে বাকি 5টি দেশও ইউরোপের, যাদের মধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ হিটলারের নির্মমতার শিকার। বাকি 2টা দেশ হলো ইতালি ও পর্তুগাল। বলাই বাহুল্য, নেটোর জন্মই হয়েছিল রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করার চিন্তা মাথায় রেখে। যদিও পরবর্তীত পরিস্থিতিতে পরে নেটোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। নেটো চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল অ্যান অ্যাটাক এগেনস্ট ওয়ান উড বি অ্যান অ্যাটাক এগেনস্ট অল। ঐক্যবদ্ধ ইউরোপ এবং স্নায়ুযুদ্ধের সময় যত সব সমস্যা। বিগত পর্বের আলোচনায় আমরা দেখিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপে একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপের দেশগুলো উঠে দাঁড়াচ্ছে, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার বলয়ে থেকে পূর্ব ইউরোপের দেশগুলিও সমাজতান্ত্রিক ভাবধারায় কিছু একটা করার চেষ্টা করছে। সোজা কথা, স্নায়ুযুদ্ধ তখন পুরোপুরি শুরু হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে ইউরোপ বিভক্ত। 1950 থেকে 1961 সাল পর্যন্ত পশ্চিম ইউরোপের বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু। পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম তার সারমর্ম ছিল আমেরিকার কাঁধে ভর করে পশ্চিম ইউরোপ নিজের পায়ে দাঁড়াতে শিখেছিল। পূর্ব ইউরোপের দরকার ছিল একজন বড় ভাই, যে তার পিঠ চাপড়ে দিবে, চলার পথে সাহস যোগাবে। আমেরিকার মাঝে পশ্চিম ইউরোপ খুঁজে পেল সেই বড় ভাইয়ের ছায়া। বাদবাকি কাজ গুছিয়ে নিল ইউরোপ। বিশেষভাবে বলতে হয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুমান এর কথা। শুমান চিন্তা করলেন 1871 সালে জার্মানি যখন থেকে ঐক্যবদ্ধ হয়, তার আগ থেকেই ফ্রান্সের সাথে চরম শত্রুতা ছিল জার্মানির। জার্মানি ও ফ্রান্সের মধ্যকার শত্রুতার মাসুল দিতে হয়েছে পুরো ইউরোপকে। পুরো বিশ্বকেও উলটপালট করে দিয়েছে এই দুই রাষ্ট্রের শত্রুতা। তাই ইউরোপের মিলন কাজ শুরু করতে হবে ফ্রান্স জার্মানির বন্ধুত্ব দিয়ে। হলো তাই। প্রচুর রক্ত আর ধ্বংসের পর এবার হাত মিলালো ফ্রান্স ও জার্মানি। বদলে গেল ইউরোপ, বদলে গেল বিশ্ব। যদিও একটু গুস্সা করে রক্ষণশীল জাত ব্রিটেন। ইউরোপিয়ান কয়েল অফ স্টিল কমিউনিটি প্রতিষ্ঠা। মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে ইউরোপ। দেদারসে টাকা দিচ্ছে আমেরিকা। এ কাহিনী আমরা সবাই জানি। কিন্তু দুইটি বিশ্বযুদ্ধে জার্মানদের হাতে নাস্তানাবুদ হওয়া প্রধান দেশ ফ্রান্সের চোখে মুখে দুশ্চিন্তা। যদি ভবিষ্যতে আবার যুদ্ধ বাধে, আবার যদি জার্মানরা হামলা চালায়,
কি হবে এসব পুনর্গঠন করে? যুদ্ধ লাগলে ৪০ বছরের অর্জন মাত্র ৪ দিনে মাটির সাথে মিশে যেতে পারে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সুমান প্রথমেই ভাবলেন জার্মানির সাথে আর যুদ্ধ নয়, জার্মানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। ১৯৫০ সালের মে মাসের ৯ তারিখ জার্মানির সাথে বন্ধুত্বের কথা প্রথম উচ্চারণ করলেন সুমান। পরের বছর ১৯৫১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৬টি দেশ বন্ধুত্বের বার্তা নিয়ে একটি চুক্তিতে উপনীত হয়। দেশগুলো হচ্ছে ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ। সেই চুক্তির বলেই গঠিত হয় ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি। মামুনের প্রশ্ন, ব্রিটেন নেই কেন? জারিফ উত্তর দিল, একটু আগে বলেছিলাম যে ফ্রান্স ও পশ্চিম জার্মানি মিলে যাচ্ছে অতীতের সব তিক্ততা ভুলে, যা মানতে পারেনি ব্রিটেন। ব্রিটেন দুঃখ পেল এই ভেবে যে তারা দুইটি বিশ্বযুদ্ধে জার্মানদের মোকাবেলায় সর্বাত্মকভাবে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছিল। আর আজ সেই ফ্রান্স জার্মানদের সাথে দুস্তি করে। আবার জাত হিসেবে ব্রিটিশরা খুব রক্ষণশীল। নতুন কোনো কিছুকে সহজে স্বাগত জানাতে বরাবরই অনীহা ব্রিটিশদের। এজন্যই তারা প্রথমে ইউরোপীয়দের সাথে একাত্ম হতে চায়নি। সে যাই হোক, ৬টি দেশ মিলে গেল এক ছাতার নিচে। যুদ্ধের কথা যাতে কোনোদিন চিন্তাও না করে, তাই আমেরিকার দেওয়া টাকার সদ্ব্যবহার করতে চাইল তারা। শিল্প গড়ে তোলার জন্য দরকার কয়লা ও ইস্পাত। এক দেশ আরেক দেশকে কয়লা ইস্পাত দিবে ও নিবে। এক দেশের শিল্প পণ্য আর ভোগ পণ্য সহজে অন্য দেশে ছড়িয়ে পড়বে। এমন একদিন আসবে সীমান্ত বলে কোনো কিছু থাকবে না। হাজার হাজার বছর যাবৎ যুদ্ধ তো হলো, এবার না হয় শান্তি হোক। শুধু কয়লা, ইস্পাত আর কমন মার্কেট নিয়েই পড়ে থাকলো না এই ৬ দেশ। তারা বিভিন্ন কমিটি গড়ে তুলল যাতে করে ইউরোপের মানুষজন আর জনপ্রতিনিধিরা কাছাকাছি আসতে পারে। ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, এরকম প্রতিষ্ঠান তৈরি হলো অখণ্ড ইউরোপের কথা ভেবে। রোম চুক্তি ১৯৫৭। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি সংগঠনটির সফলতা আশাব্যঞ্জক। প্রত্যেকটি দেশ ১০% মতো প্রবৃদ্ধি অর্জন করল। যুদ্ধের সব সম্ভাবনা দূর করে ভ্রাতৃত্বের জয়গান ছড়িয়ে পড়ল সর্বত্র। ৬টি দেশ ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে বসল তাদের মধ্যকার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রয়াসে। প্রতিষ্ঠিত হল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এবার নড়েচড়ে বসল রক্ষণশীল দেশ ব্রিটেন। আরে, এরা তো দেখি আমাদেরকে রেখেই তরতর করে এগিয়ে যাচ্ছে। ১৯৬১ সালে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নরওয়ের সাথে ব্রিটেনও ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সদস্যপদ পেতে চাইল। বেশ বছর যাবৎ ঝুলে রইল এসব দেশের সদস্যপদ। ব্রিটিশদের সদস্যপদ লাভের ব্যাপারে অত্যন্ত খড়গহস্ত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গল। দ্য গল ব্রিটেনকে ট্রোজান হর্স নামে আখ্যায়িত করে তীব্র ভাষায় ব্রিটেনের সদস্যপদ লাভের ব্যাপারে বিরোধিতা করেন। দ্য গল বলেন, ব্রিটিশরা আমেরিকার পা চাটা গোলাম হয়ে ইউরোপীয়দের স্বাধীনভাবে চলার পথকে রুদ্ধ করবে। ব্রিটেনের কারণেই বাকি ৩টি দেশকেও আর নেওয়া যায়নি। অবশ্য দ্য গল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ব্রিটেনের ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটিতে যোগদানের পথ সহজ হয়। ১৯৬৯ সালে দ্য গলের ভেটো প্রস্তাব তুলে নেওয়া হয়। ১৯৭৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ব্রিটেন, ডেনমার্ক ও আয়ারল্যান্ড ইউরোপীয় সম্প্রদায়ের মধ্যে গঠিত হয় সেই জোটে ঢুকে পড়ে। আর নরওয়ের জনগণ নিজেরাই গণভোটের মাধ্যমে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নেয়। মেস্ট্রিখট চুক্তি ১৯৯৩। মনে রাখতে হবে, আজকের ইউরোপীয় ইউনিয়নের পূর্বসূরি হল ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি এবং ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ১৯৮১ সালে গ্রিস, ১৯৮৬ সালে স্পেন ও পর্তুগাল ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ে যোগ দেয়। আবারও মাঠে নামল ফ্রান্স ও জার্মানি। সময়কাল ১৯৯৩ সাল। ১৯৯০ সালে ২ জার্মানির একত্রীকরণের পর জার্মানি তখন আরও শক্তিশালী।
জার্মানির চ্যান্সেলর হেলমুট কোহল আর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা। ১৯৯৩ সালের নভেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হলো ইউরোপীয় ইউনিয়নের যাত্রা। ইউরোপীয় ইউনিয়নের বিস্তারিত কর্মকাণ্ড পরে অন্যত্র কোনো বইয়ে আলোচনার ইচ্ছা রইল। পূর্ব ইউরোপের ঐক্যবদ্ধ পথ চলা। পশ্চিম ইউরোপের এসব শান্তিময় পথ চলা দেখে নিশ্চয়ই হিংসা হচ্ছিল সোভিয়েত রাশিয়ার। নিজেরা মানুষের অসহায়ত্ব দেখে ফায়দা তুলতে চাচ্ছিল, কিন্তু টাকার বস্তা নিয়ে আমেরিকা মাঠে নামায় কোনো কিছুই তাদের মনমতো হচ্ছিল না। মার্শাল প্ল্যানের আওতায় যাতে কোনো পূর্ব ইউরোপীয় দেশ না আসে সেজন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন স্টেলিন। কিন্তু হুঁশিয়ারি দিয়ে তো আর পেট ভরে না। সমাজতান্ত্রিক দেশগুলোকে সংগঠিত করা এবং তাদের পাশে থাকা জরুরি হয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার। কমিনফর্ম গঠন। ১৯৪৭ সালের ২২ সেপ্টেম্বর কমিনফর্ম গঠিত হয়। রাশিয়া নিজে ছিল এর সদস্য। পাশাপাশি পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এবং যুগোস্লাভিয়া কমিনফর্মের অংশ হয়। ফ্রান্স ও ইতালির কমিউনিস্ট পার্টির সদস্যদেরকেও সম্মানসূচক পদ দেওয়া হয়। কমিউনিস্ট দেশগুলো যাতে একসাথে চলতে পারে সেজন্য এটা ছিল একটা কার্যকর পদক্ষেপ। কিন্তু শুরুতেই গণ্ডগোল। যুগোস্লাভিয়া স্বাধীনচেতা শাসক জোসেফ টিটোর সাথে সাপে নেউলে সম্পর্ক শুরু হলো স্টেলিনের। টিটো চেয়েছিলেন তার মনমতো সমাজতান্ত্রিক শাসন কায়েম করতে। টিটোর আবদার ছিল কমিনফর্মের সদর দপ্তর হবে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। স্টেলিনের মহাশত্রুতে পরিণত হন তিনি। স্টেলিন এবার যুগোস্লাভিয়া আক্রমণ করারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। যুগোস্লাভিয়াকে অচিরেই কমিনফর্ম থেকে বহিষ্কার করা হয়। কিন্তু রাশিয়ার মাতব্বরিতে কমিনফর্ম কার্যকরী হতে পারল কই? আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপ যেখানে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছিল, নাগরিকদের চলাচলের উপর কোনো বিধি নিষেধ আরোপ না করে জীবনের উল্লাস দেখেছিল, সেখানে পূর্ব ইউরোপে হাজারো বিধি নিষেধ। এই করা যাবে না, সেই করা যাবে না, এরকম হাজারো শর্তের বেড়াজালে বন্দী ছিল পূর্ব ইউরোপের জনগণের জীবন। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, এসব বিধি নিষেধ আসতো রাশিয়া থেকে। রোমানিয়ার জনগণ কি খাবে? হাঙ্গেরির লোকজন কিভাবে সরকার চালাবে? পোল্যান্ডের শ্রমিকদের বেতন কত হবে? এসব হাজারো সমস্যার তাবিজ আসতো রাশিয়া থেকে। মামুন বলল, সমাজতন্ত্রের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা ছিল। এখন তো বুঝতে পারলাম সমাজতন্ত্র নিকৃষ্ট মানের স্বৈরতন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই জঘন্য স্বৈরতন্ত্র যে ৪০টি বছর টিকে ছিল সেটাই তো ছিল বিস্ময়ের। জারিফ উত্তর দিল, সমাজতন্ত্র অবশ্যই নিকৃষ্ট মানের স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র মাঝে মাঝে জনগণের জীবনমান উন্নয়নে নজর দেয়, জনগণের কল্যাণের জন্য কাজ করে, কিন্তু সমাজতন্ত্র সব সময় কান পেতে রাখে তার বিরুদ্ধে কে কি বলল এসব কাজে সময় নষ্ট করতে। কমিনফর্মকে স্টেলিন ট্রুমান ডক্ট্রিনের বিকল্প হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। নন কমিউনিস্ট দেশগুলোর সাথে কোনো রকম সম্পর্কে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল রাশিয়া। কমিকন গঠন। শুধু শুধু জোট করলেই হবে না, পয়সাপাতিরও দরকার আছে পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রগুলোর। ১৯৪৯ সালের ২৫ জানুয়ারি মাসে কমিকন গঠিত হয় পূর্ব ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার জন্য। কমিকনে যুগোস্লাভিয়া বাদে পূর্ব ইউরোপের সব দেশই ছিল। বলকান অঞ্চলের দেশ আলবেনিয়াকে এর সদস্যপদ দেওয়া হয়। প্রত্যেকটা দেশকে সোভিয়েত স্টাইলে পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতা গ্রহণ করতে বলা হলো। সমস্ত কল কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হলো। কৃষি জমির ব্যক্তিগত অধিকার বাদ দিয়ে সমবায়ের ভিত্তিতে যৌথ খামার গড়ে তোলা হলো রাষ্ট্রের জন্য। পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা চলবে না, সব ব্যবসা হবে রাশিয়ার সাথে। মুক্তবাজার অর্থনীতির একটা থিওরি, কিন্তু কাজে লাগলো রাশিয়ার জন্য। বড় অর্থনীতির দেশ হওয়ার রাশিয়ার লাভ হলো, কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলি দিন দিন পিছিয়ে পড়তে লাগলো। ওয়ার্সহাউ গঠন।
রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুটি জোট করার পরে এখন সামরিকভাবে পূর্ব ইউরোপের একতাবদ্ধ হওয়া জরুরি। পশ্চিম ইউরোপের দেশগুলি আমেরিকার সাথে মিলে ন্যাটো গঠন করে ফেলেছে। আমেরিকার কাঁধে বন্দুক রেখে আরামসে এগিয়ে যাচ্ছে পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপের দেশগুলোর সংগঠন ন্যাটোর বিকল্প কিছু একটা করা অত্যন্ত জরুরি। এই নিয়ে যখন চিন্তাভাবনা চলছে, তখনই সোভিয়েত শিবিরে ভূমিকম্প শুরু হলো এক চাঞ্চল্যকর সংবাদে। কি সেই সংবাদ? পশ্চিম জার্মানি নাকি যোগ দিয়েছে ন্যাটোতে। হায়রে, ব্রিটেন, ফ্রান্স, ইতালিকে না হয় মানা গেল। তারা তো আমেরিকার টাকা খেয়ে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। টাকা তো পশ্চিম জার্মানিও আরও বেশি খেয়েছে। তাই বলে যে জার্মানিকে নিয়ে স্নায়ুযুদ্ধের সূচনা, সেই জার্মানির পশ্চিম অংশ ন্যাটোতে যোগদান করবে, এটাকে কি আর মানা যায়? ১৯৫৫ সালের মে মাসের ৯ তারিখ জার্মানির পশ্চিম অংশ যখন ন্যাটোতে যোগ দিল, ঠিক তার ৫ দিন পরেই পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে সমাজতান্ত্রিক দেশগুলো এক বৈঠকে মিলিত হলো। সোভিয়েত রাশিয়া ও তার ৭টি মিত্র দেশ নিয়ে ওয়ার্স সামরিক জোটের যাত্রা শুরু হলো। দেশগুলো পূর্ব ইউরোপের। দেশগুলো হচ্ছে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, পূর্ব জার্মানি এবং সোভিয়েত রাশিয়া। কিন্তু ন্যাটো জোটের মতো এই সামরিক জোট কখনোই কার্যকরী ছিল না। রাশিয়াই ছিল সবকিছুর হর্তাকর্তা। অন্যান্য সদস্য দেশগুলো মন মতো কিছুই করতে পারত না। ১৯৬৮ সালে আলবেনিয়া এই জোট থেকে চলে যায়। সমাজতন্ত্রই যেখানে ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয়, সেখানে এই জোটের অর্জন নিয়ে বলার মতো কিছুই নাই। ১৯৯১ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে ওয়ারশ বিলুপ্ত ঘোষণা করা হয়।